ভোল্টেজটা হচ্ছে এরকম যে একটা চার্জকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করাইতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ। অর্থাৎ আমাদের যদি দুটা তার থাকে, মনে করেন একটা তার আছে এরকম। আচ্ছা দেখেন, মনে করেন এটা হচ্ছে আমাদের তার, তো এর এ প্রান্ত হচ্ছে এটা আর বি প্রান্ত যদি হয় এটা, তাহলে এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একটা এক ইউনিট চার্জকে মুভ করাইতে যে পরিমাণ এনার্জির দরকার হবে সেটাই হলো আমাদের ভোল্টেজ। তো ভোল্টেজকে পরিমাপ করা হয় ভোল্ট এককে। তো এখন দেখেন তাহলে এখানে কি হচ্ছে, তো ভোল্টেজটা কি হচ্ছে যে একক চার্জকে আমরা আমাদের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করাইতে যে পরিমাণ এনার্জির দরকার হবে সেটাই হচ্ছে মূলত আমাদের ভোল্টেজ। তো এরকম দেখেন, তো এনার্জি হচ্ছে এরকম ডিডব্লিউ, আর চার্জ যদি হয় ডিকিউ, তাহলে আমাদের ভোল্টেজ হবে কি ভি অফ এ বি ইকুয়াল ডিডব্লিউ ভাগ ডিকিউ। অর্থাৎ চার্জের পরিবর্তন আমাদের চার্জের পরিবর্তন করতে আমাদের যত পরিমাণ এনার্জির দরকার হবে সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ। তো এখন দেখেন এনার্জির একক হচ্ছে জুল আর চার্জের একক কুলম্ব। তো তাহলে আমাদের ভোল্টেজের একক কি হবে ভি। অর্থাৎ 1 ভোল্ট সমান 1 জুল পার কুলম্ব। অর্থাৎ এখানে দেখেন যে 1 ভোল্ট ইকুয়াল আমরা লিখতে পারি 1 জুল পার কুলম্ব। এখন এই জুল হচ্ছে কি কাজ। তো কাজের একক মানে কাজ সমান আমরা কি জানি বল গুণন সরণ, এই যে এফ সমান এফ ইন্টু এস। তো বলের একক হচ্ছে কি নিউটন আর সরণের একক হচ্ছে মিটার। তাহলে এটাকে আমরা এই যে নিউটন মিটার এটা বলতে পারি। তাহলে 1 ভোল্ট সমান 1 জুল পার কুলম্ব অথবা 1 নিউটন মিটার পার কুলম্ব। তো এবার আসেন পাওয়ার কি। তো পাওয়ার হচ্ছে, এখানে খেয়াল করেন, পাওয়ার হচ্ছে টাইম রেট অফ এক্সপ্যান্ডিং অর অ্যাবজর্বিং এনার্জি মেজার্ড ইন ওয়াট। অর্থাৎ আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে মূলত দুই ধরনের এনার্জি থাকে, একটা হচ্ছে এক্সপ্যান্ডিং মানে এনার্জি সাপ্লাই দেবে, আর কেউ হচ্ছে এনার্জি গ্রহণ করবে। তো এটার রেট মানে সময়ের সাপেক্ষে যে হার আমরা বলি, অর্থাৎ সময়ের সাথে কে কত এনার্জি গ্রহণ করে বা রিলিজ করে সেটাই হচ্ছে আমাদের পাওয়ার। তো যে যত বেশি এনার্জি দ্রুত সাপ্লাই দিতে পারবে তার পাওয়ার তত বেশি হবে। তো পি সমান কি লিখতে পারি আমরা ডিডব্লিউ ভাগ ডিটি। তো এখানে খেয়াল করেন পি পাওয়ার এটাকে ওয়াট এককে প্রকাশ করা হয়, পি ইজিক্যাল ডাব্লিউ, সিম্বল আছে ডাব্লিউ। তো আর এনার্জির একক হচ্ছে কি জুল আর সময়ের একক সেকেন্ড। তাহলে 1 ওয়াট সমান আমরা কি লিখতে পারবো, উপরে হচ্ছে জুল আর নিচে হবে সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 1 জুল কাজ করার হারকে বলা হবে 1 ওয়াট। ক্লিয়ার? তো এখন দেখেন এখানে এই সূত্রটা পাওয়ারের সূত্রটা আমরা কিভাবে লিখতে পারি। তো পি সমান ডিডব্লিউ ভাগ ডিটি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, নিচে ডিকিউ নিলাম, উপরে আরেকটা ডিকিউ নিলাম। তাহলে এই ডিকিউ আর এই ডিকিউ ক্যান্সেল হইলে আমাদের থাকে কি ডিডব্লিউ ভাগ ডিটি। তো এটাকে আমরা এই যে এই সূত্রটাকে আমরা এভাবে একটু সাজাই লিখলাম। তো এখন দেখেন এই যে ডিডব্লিউ আর ডিকিউ এটা সমান আমরা জানি কি ভি, আর ডিকিউ ভাগ ডিটি এটা সমান জানি আমরা আই। তাহলে আমাদের পাওয়ারের সূত্র হচ্ছে পি ইজ ইকাল টু ভিআই। ক্লিয়ার? তো এবার আসেন এনার্জি। তো এনার্জিটা হচ্ছে মূলত কাজ করার ক্যাপাসিটি। তো কাজ করার ক্যাপাসিটিকে বলা হয় এনার্জি। এটাকে মাপা হয় জুল এককে। তো দেখেন এখানে এনার্জির সূত্রটা হচ্ছে এরকম, পাওয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এনার্জি পাবো।
এখানে পাওয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো এনার্জি। ক্লিয়ার এটা? তো এখানে একটা সূত্র আছে, ম্যাথ আছে, তো এই ম্যাথটা আমরা দেখবো না, আপনাদের দরকার নেই। তো এখানে আসেন সার্কিটের এলিমেন্ট। তো সার্কিটের মূলত হচ্ছে দুই ধরনের এলিমেন্ট থাকে, একটা হচ্ছে কি অ্যাক্টিভ এলিমেন্ট আর একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। তো অ্যাক্টিভ এলিমেন্টটা কি, এখানে যেসব এলিমেন্ট এনার্জি জেনারেট করতে পারে অথবা এমপ্লিফাই করতে পারে তাদের বলা হয় অ্যাক্টিভ এলিমেন্ট। যেমন জেনারেটর, তারপরে ব্যাটারি, তো অপারেশনাল এমপ্লিফায়ার, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ এলিমেন্ট। যেমন জেনারেটর হচ্ছে কি করে, আমাদের পাওয়ার সাপ্লাই দেয়, যে ব্যাটারি, এটা এখান থেকেও আমরা পাওয়ার সাপ্লাই পাই। তো অপারেশনাল এমপ্লিফায়ার, তারপরে এখানে আছে কি আইসি, অপারেশনাল এমপ্লিফায়ার মাধ্যমে আমরা পাওয়ারকে এমপ্লিফাই করতে পারি। তো তারপরে আসেন প্যাসিভ এলিমেন্ট। তো এখানে খেয়াল করেন প্যাসিভ এলিমেন্ট কি, যেসব এলিমেন্ট এনার্জি জেনারেট করতে পারে না অথবা এমপ্লিফাইও করতে পারে না তাদের বলা হয় প্যাসিভ এলিমেন্ট। তো যেমন হচ্ছে কি রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এই তিনটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত প্যাসিভ এলিমেন্ট। তো এখন খেয়াল করেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট সোর্স। তো আমরা ভোল্টেজ আর কারেন্ট সোর্স সম্পর্কে একটু পড়বো। তো খেয়াল করেন সোর্স কত ধরনের হয়। তো সোর্স মূলত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর একটা হবে ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি, তো যেসব সোর্সের মান আমাদের অন্য কোনো এলিমেন্টের উপর ডিপেন্ড করে না তাদের বলা হয় ইন্ডিপেন্ডেন্ট। তো যেমন এখানে খেয়াল করেন ভোল্টেজ সোর্স আর এখানে আছে কারেন্ট সোর্স। তো ইন্ডিপেন্ডেন্ট যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে তার সিম্বলটা হবে এরকম, গোল চিহ্ন থাকবে সাথে প্লাস মাইনাস থাকবে, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। আবার অথবা এরকম এরকম থাকবে, প্লাস এদিকে থাকবে এইভাবে। তো এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের সিম্বল। ভোল্টেজ সোর্স, এই যে প্লাস মাইনাস থাকা মানে হচ্ছে এখানে মানে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স। আর যদি সেটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হয় তাহলে আমাদের এরকম থাকবে গোল চিহ্ন আর এখানে তীর চিহ্ন থাকবে। তো তীর চিহ্ন উপরে থাকতে পারে আবার নিচেও থাকতে পারে, অর্থাৎ এরকম তীর চিহ্ন থাকা মানে হচ্ছে সেটা কারেন্ট সোর্স, আর প্লাস মাইনাস থাকা মানে হচ্ছে সেটা ভোল্টেজ সোর্স। আর যদি গোল হয় তাহলে সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, অথবা এই যে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এরকম থাকলেও ইন্ডিপেন্ডেন্ট সোর্স হবে। আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে এরকম গোল থাকবে সাথে তীর চিহ্ন থাকবে, এটা উপরের দিকেও থাকতে পারে আবার নিচের দিকেও থাকতে পারে। তো এবার আসেন ডিপেন্ডেন্ট সোর্স। তো এখন খেয়াল করেন ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে যেসব সোর্সের যে মান অ্যাকচুয়াল মান সেটা সার্কিটের অন্য কোনো এলিমেন্টের উপর ডিপেন্ড করবে, তাদের বলা হবে ডিপেন্ডেন্ট সোর্স। তো এখন সোর্স আছে দুই ধরনের ছিল, একটা হচ্ছে কি ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স। তো এই ভোল্টেজ সোর্সকে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে এইভাবে প্রকাশ করা হয়, দেখেন সিম্বলটা খেয়াল করেন এরকম তীর চিহ্ন স্কোয়ার শেপ থাকবে আর ভিতরে থাকবে প্লাস মাইনাস, তাহলে এটা হবে কি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর যদি সেটা এরকম হয় স্কোয়ার শেপ কিন্তু এই যে এরকম তীর চিহ্ন থাকে তাহলে সেটা হবে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এখন এই ডিপেন্ডেন্ট সোর্স আবার চার ধরনের হয়। এখন খেয়াল করেন এটা হচ্ছে একটা কি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো এই ভোল্টেজ সোর্সটা সার্কিটের অন্য কোনো এলিমেন্টের ভোল্টেজ বা কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে। সিমিলারলি এটা হচ্ছে একটা কি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এখন এই কারেন্ট সোর্সটা সার্কিটের অন্য কোনো কারেন্ট সোর্সের উপর কারেন্ট অথবা ভোল্টেজ সোর্সের উপর ভোল্টেজের উপর ডিপেন্ড করতে পারে। তো এই জন্য আমাদের ভোল্টেজ সোর্স আছে দুই ধরনের হয় আর কারেন্ট সোর্সও দুই ধরনের হয়, মানে ডিপেন্ডেন্ট। তো এখন খেয়াল করেন ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স,
তো এটা যদি ভোল্টেজের মাধ্যমে কন্ট্রোল হয়, অর্থাৎ অন্য কোনো সার্কিটের ভোল্টেজের উপর ডিপেন্ড করে, তাহলে সেটা হবে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এই যে 1 নাম্বারটা খেয়াল করেন, এটা হবে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তো এই যে এটা দেখেন এখানে 4V আছে, তো এখানে এই যে ভিটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, অর্থাৎ এই যে সোর্স এর মানটা ডিপেন্ড করতেছে অন্য কোনো এলিমেন্টের ভোল্টেজের উপর, অর্থাৎ এর মানটা কন্ট্রোল করতেছে ভোল্টেজ, তো এই কারণে এর নাম হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল। আর এটা একটা ভোল্টেজ সোর্স যে প্লাস মাইনাস আছে, এই কারণে এর নাম হবে ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। আবার 2 নম্বরটা খেয়াল করেন, এখানে আই আছে কিন্তু ভিতরে আছে প্লাস মাইনাস, তো এটা একটা ভোল্টেজ সোর্স, কিন্তু এ কন্ট্রোল হবে কার মাধ্যমে? কারেন্টের মাধ্যমে। তো এই কারণে এর নাম হবে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তারপরে 3 নাম্বারটা খেয়াল করেন, এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স, যেহেতু তীর চিহ্ন আছে, তা কিন্তু এখানে কন্ট্রোল হচ্ছে ভোল্টেজের মাধ্যমে, তো এর নাম হবে কি? ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। সিমিলারলি এই অংশটা দেখেন, এখানে আছে 5i, তো এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স আর কন্ট্রোল হচ্ছে কারেন্টের মাধ্যমে, তো এই কারণে এর নাম হবে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। ক্লিয়ার এটা? এই অংশটা ক্লিয়ার আপনাদের? তো আমাদের লেকচার 1 এই পর্যন্তই, এখানে লেকচার 1 এ আর সেরকম কিছু নাই। তো এখান থেকে আমরা আছে এই ম্যাথ যেগুলো ছিল ওইগুলো পড়লেই হবে, আর এই যে এখানে এই সোর্স গুলো পড়তে হবে, আর এই যে অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট এইগুলো পড়লেই হবে। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের আরেকটা লিংক দিচ্ছি, তো এটা 30 মিনিটের ইয়ে করা ছিল, তো আমি আরেকটা লিংক দিচ্ছি, আপনারা ওই লিংকে একটু জয়েন হন, আর আমরা লেকচার 2 শুরু করব। আমাদের বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট মানে বেসিক ল, তো ইলেকট্রিক্যাল সার্কিটের যে বেসিক ল গুলো আছে, তো এই ল গুলো সম্পর্কে আমরা এখানে পড়বো। তো প্রথমে আসেন, তার আগে আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে একটু পড়ি। তো রেজিস্ট্যান্সটা আসলে কি দেখেন, তো রেজিস্ট্যান্সটা হচ্ছে মূলত কারেন্ট ফ্লোকে বাধা দানের ক্ষমতা, অর্থাৎ আমাদের যে নর্মাল তারগুলো আছে, তো এই তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, তো তখন তারের মধ্যে কিছু বাধা তৈরি হয়, মানে কারেন্ট ফ্লোর জন্য কিছু বাধা তৈরি হয়। এরকম যদি তার, এটা মনে করেন আমাদের কন্ডাক্টর, তো এরকম কন্ডাক্টর এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করে এদিক দিয়ে, তাহলে এই এই ম্যাটেরিয়াল মানে কন্ডাক্টরটা আমাদের কারেন্টকে বাধা প্রদান করে। তো এই যে বাধা প্রদান করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে মূলত তার রেজিস্ট্যান্স। তো এখন খেয়াল করেন রেজিস্ট্যান্সটা কি। তো রেজিস্ট্যান্সটা দেখেন, এখানে একটা তার যদি থাকে, তো তারের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এল, মানে যে এখানে দেওয়া আছে, তো এটা হচ্ছে তারের দৈর্ঘ্য এল, আর তারের ক্রস সেকশন এরিয়া যদি হয় এ, আর তারটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তার রেজিস্টিভিটি যদি ধরা হয় রো, তাহলে আমাদের এই তারের রেজিস্ট্যান্স হবে এরকম, রোয়েল ভাগ এ, রোয়েল ভাগ এ, অর্থাৎ এখানে আমাদের রেজিস্ট্যান্সের মানটা তারের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। তো দৈর্ঘ্য যত বেশি হবে, আমাদের তারের রেজিস্ট্যান্স তত বেশি হবে। আবার এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, তো এর সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক আছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ তারটা যত মোটা হবে তার রেজিস্ট্যান্স তত কমতে থাকবে। আর রোটা হচ্ছে আমাদের স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। তো এই রেজিস্টিভিটিটা মূলত হচ্ছে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, তারটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার উপর। তো এখানে আমাদের রেজিস্ট্যান্স 3টা বিষয়ের উপর ডিপেন্ড করতেছে, একটা হচ্ছে কি দৈর্ঘ্য, একটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালটা কি দিয়ে তৈরি তার উপর। তো এর বাইরেও আরেকটা ফ্যাক্টর আছে যার উপর আমাদের রেজিস্ট্যান্স ডিপেন্ড করে,
তো সেটাকে বলা হচ্ছে টেম্পারেচার। অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্স মূলত টোটাল 4টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। তো এখানে দেখেন রেজিস্ট্যান্সকে মূলত এইভাবে প্রকাশ করা হয়, সিম্বলটা হচ্ছে এরকম, এই যে এরকম এভাবে প্রকাশ করা হয়। আর এর যে আহ, প্রতীক মানে এই যে এটা হচ্ছে আর, অর্থাৎ রেজিস্ট্যান্সকে আর এই যে সিম্বলের মাধ্যমে প্রকাশ করা হয়। আর এর একক হচ্ছে ওহম। এই যে এটা এখানে দেখেন, এটা হচ্ছে ওহম। তো এখানে দেখেন রেজিস্ট্যান্স তাহলে কি, দ্য রেজিস্ট্যান্স আর অফ অ্যান এলিমেন্ট ডিনোটস ইটস এবিলিটি টু রেজিস্ট দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, ইট মেজার্ড ইন ওহমস। তো এখানে খেয়াল করেন আমাদের যে যে ফ্যাক্টরগুলোর উপর আমাদের রেজিস্ট্যান্স ডিপেন্ড করতেছে সেগুলো হচ্ছে এটা, the cross sectional area of the conductor, length of the conductor, material of the conductor and temperature of the conducting material. তো এবার আসুন কন্ডাক্ট্যান্স কি। তো কন্ডাক্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্সের বিপরীত। তো দেন কন্ডাক্ট্যান্স ইজ দ্য এবিলিটি অফ অ্যান এলিমেন্ট টু কন্ডাক্ট ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট পরিবহন করার যে ক্ষমতা সেটাই হচ্ছে তার কন্ডাক্টিভিটি বা কন্ডাক্ট্যান্স। তো কন্ডাক্ট্যান্সটা মূলত রেজিস্ট্যান্সের বিপরীত, অর্থাৎ একে জি দ্বারা প্রকাশ করা হয়। তো জি সমান 1 ভাগ আর। আর এর এককটা হচ্ছে মোহ, মানে ওহমসকে উল্টাইলে হচ্ছে মোহ। আর সিম্বলটাও সেম, ওহমের বিপরীত, এই যেটা। তো এবার আসেন ওহমস ল। আমাদের বেসিক ল এর প্রথম লটা হচ্ছে ওহমস ল। তো এখন ওহমস লটা কি? And Ohm's law states that the voltage V across a resistor is directly proportional to the current I flowing through the resistor. অর্থাৎ আমাদের এরকম যদি একটা রেজিস্টার হয়, তো এর অ্যাক্রসে যে ভোল্টেজ ভি, তো এটা মূলত এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে তার সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক আই। এখন দেখেন এই যে সমানুপাতিকটা ওঠানোর জন্য আমাদের একটা কনস্ট্যান্ট দরকার হয়। তো এখানে এই কনস্ট্যান্টটা হইলো আর, অর্থাৎ আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল আই আর। তো দেখেন এখান থেকে আমরা আর এর সূত্রটা বের করতে পারি। আর দেখেন আর হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে আর সমান আমরা কি লিখতে পারি, ভি ভাগ আই। তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এটা, অর্থাৎ 1 ওহম সমান 1 ভোল্ট পার এম্পিয়ার এটা। তো তাহলে কন্ডাক্ট্যান্স কি হবে? তো আমরা জানি কি কন্ডাক্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্সের বিপরীত। তো রেজিস্ট্যান্স যদি হয় আর সমান ভি ভাগ আই, তাহলে কন্ডাক্ট্যান্স হবে আই ভাগ ভি। তো এখানে দেখেন পাওয়ার ডিসিপেটেড বাই এ রেজিস্টর। তো এখন দেখেন আমাদের এর আগে পড়লাম পাওয়ারের সূত্র পি ইজ ইকাল টু ভি আই। তো পি ইজ ইকাল টু যদি ভি আই হয়, মনে করেন এটা হচ্ছে পি ইজ ইকাল টু ভি আই। এখন একটু আগে আমরা কি বললাম, ভি ইজ ইকাল টু আই আর। তো এই জায়গায় ভি এর পরিবর্তে যদি আই আর আমরা বসাই, তাহলে আমাদের কি হচ্ছে আই, এখানে আমরা আই আর, আর এর সাথে থাকবে গুণ অবস্থায় আই। তো তাহলে কি হবে, আই আর আই গুণ করলে হয় আই স্কোয়ার আর। এই যে এটা এভাবে আই স্কোয়ার আর পাইছি এখানে, দেখেন এখানে আছে সে আই স্কোয়ার আর। এখন যদি আমরা এখান থেকে
আই এর মানটা বের করি। তো আই সমান আমরা কি লিখতে পারবো? ভি, দেখেন ভি সমান যদি আই আর হয় তাহলে আই সমান হবে কি? ভি সমান আই আর, এটা। তো এখান থেকে আমরা আই এর মান এভাবে বের করতে, আই সমান ভি ভাগ আর। তো এই মানটা যদি আমরা এই যে এই সূত্রে এখানে বসাই, এই যে আই এর পরিবর্তে, তাহলে আমরা পাবো ভি স্কোয়ার ভাগ আর। অর্থাৎ আমরা পাওয়ারের এখানে তিনটা সূত্র পেলাম, পি ইজিক্যাল টু ভি আই অথবা আই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার ভাগ আর। সিমিলারলি আমরা এখানে বের করতে পারি কন্ডাক্ট্যান্স যদি আমাদের জানা থাকে, তাহলে পি ইজিক্যাল টু ভি আই, তো এখানে হবে কি ভি স্কোয়ার জি, এখানে হবে আই স্কোয়ার। তো এখানে দেখেন একটা ওহমস লর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আছে। তো এই যে এখান থেকে মনে করেন আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। তো এখানে এই যে বাল্বটা দেখতেছেন, এই বাল্বটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, আর এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে, আর এই যে ব্যাটারির যে ভোল্টেজ মানে ব্যাটারি, এটা হচ্ছে ভি। তো এই যে এখানে দেখেন, তো ভোল্টেজ কি করতেছে, কারেন্টকে যাওয়ার জন্য লাথি মারতেছে, কিন্তু মাঝখান থেকে আমাদের এই যে রেজিস্ট্যান্স বাধা দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ওহমস লর থিম। তো এখানে দেখেন কিছু সূত্র আছে। তো প্রতিটার জন্য তিনটা তিনটা করে সূত্র মূলত এইভাবেই আসতেছে, পি ইজিক্যাল টু ভিআই, তারপরে ভি ইজিক্যাল টু আই আর। তো এইখান থেকেই মূলত আমাদের এই সূত্রগুলো আসতেছে। তো এগুলো একটু দেখে নিন। আচ্ছা, এগুলো আমাদের লাগবে না। এখানে ছোট ছোট ম্যাথ দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আই এর মান বের করতে হবে, এই যে এটা। তো এইভাবে আপনারা এগুলো বের করে নিন। তো এবার আসেন ওপেন সার্কিট আর শর্ট সার্কিট। তো ওপেন সার্কিট কি? তো দেখেন, ওপেন সার্কিট হচ্ছে যে সার্কিটের দুই টার্মিনাল ওপেন থাকবে, মানে ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। অর্থাৎ এই যে এখানে খেয়াল করেন এই অংশটা, তো এই একটা টার্মিনাল আর একটা হচ্ছে এটা। তো এই দুই টার্মিনালের মধ্যে কোনো কানেকশন নাই। তো এখান দিয়ে যদি কোনো কানেকশন না থাকে তাহলে আমাদের কারেন্টের মান হবে জিরো। এবং কারেন্টের মান যদি জিরো হয় তাহলে আমাদের আর এর মান কি হবে? ইনফিনিটি। কারণ আমরা সূত্র বললাম কি, আর ইজিক্যাল টু ভি ভাগ আই, ভি ভাগ আই। তো এখানে কারেন্টের মান যদি হয় জিরো, তাহলে আমাদের আর এর মান হবে ইনফিনিটি। অর্থাৎ ওপেন সার্কিটে কি হয়, আর এর মান ইনফিনিটি হয়, আর আর এর মান ইনফিনিটি হইলে সেখানে কারেন্ট শূন্য। তো এবার আসেন শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট কি? যে শর্ট সার্কিটে রেজিস্ট্যান্সের মান জিরো, অর্থাৎ এই যে দুই টার্মিনাল, এই দুই টার্মিনাল সরাসরি কানেক্ট করা থাকবে। তো এই দুই টার্মিনাল যদি সরাসরি কানেক্ট করা থাকে তাহলে এখানে কোনো মাঝখানে কোনো লোড নাই, অর্থাৎ এর রেজিস্ট্যান্স জিরো। তো রেজিস্ট্যান্স যদি জিরো হয় তাহলে আমাদের এখানে কি হবে, আর এর মান যদি জিরো হয় তাহলে এই সূত্রে আমাদের কারেন্টের মান কি হবে, আই সমান, তো এখানে দেখেন, তো এটা যদি থাকে তাহলে এখানে আমাদের ভোল্টেজ ভি ইজিক্যাল টু কি, আই আর। তো আই আর হইলে কি হবে এখানে, জিরো। কারণ এখানে আর এর মান যদি জিরো হয় তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজটা হবে জিরো। সার্কিট এটা ক্লিয়ার তো? তাহলে ওপেন সার্কিটের বৈশিষ্ট্য কি, এখানে রেজিস্ট্যান্সের মান হয় ইনফিনিটি আর কারেন্টের মান হয় জিরো। আর
শর্ট সার্কিটে কি হয়, রেজিস্ট্যান্সের মান 0, আবার ভোল্টেজের মানও 0। তো এখন আসেন আমাদের সার্কিটে। তো এখন দেখেন আমরা সার্কিটে যাব। তো সার্কিটে যাওয়ার আগে আমাদের সার্কিট সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে, মানে কিছু টার্ম লাগবে। তো এখানে দেখেন কিছু টার্ম আছে। তো প্রথম টার্মটা হচ্ছে কি ব্রাঞ্চ। তো ব্রাঞ্চ মানে কি, তো এখানে দেখেন ব্রাঞ্চ রিপ্রেজেন্টস এ সিঙ্গেল এলিমেন্ট সাচ অ্যাজ এ ভোল্টেজ সোর্স অর এ রেজিস্টর। অর্থাৎ এই যে সার্কিট, তো এই সার্কিটে প্রত্যেকটা এলিমেন্টকেই বলা হবে এক একটা ব্রাঞ্চ। দেখেন এখানে কয়টা ব্রাঞ্চ আছে, এই যে একটা সোর্স আছে, একটা আছে রেজিস্টার, একটা রেজিস্টার, একটা সোর্স, একটা রেজিস্টার। তো এখানে টোটাল 5টা ব্রাঞ্চ আছে, মানে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলাই হচ্ছে ব্রাঞ্চ, এক একটা ব্রাঞ্চ। এবার আসেন নোড। তো নোড কি, নোড ইজ এ পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু আর মোর ব্রাঞ্চেস। তাহলে দুই বা তার বেশি ব্রাঞ্চ যদি একসাথে কানেক্ট থাকে তাহলে সেটাকে বলা হবে এক একটা একটা নোড। তো দেখেন এই সার্কিটে এই যে এটা একটা নোড। আবার এই যে কারণ কারণ কি দেখেন এখানে এই যে এখান থেকে একটা গেছে, আবার এখান থেকে একটা আসতেছে, অর্থাৎ এখানে দুইটা ব্রাঞ্চ কানেক্ট আছে। আবার দেখেন বি, এই যে বি পুরাটাই একটা নোড। তাহলে এই নোডে কয়টা ব্রাঞ্চ আছে দেখেন, এই যে এখান থেকে একটা আসতেছে, এখান থেকে একটা যাচ্ছে, আবার এখান থেকে একটা যাচ্ছে, আবার এখান থেকে একটা যাচ্ছে, অর্থাৎ বি নোডে টোটাল 4টা ব্রাঞ্চ কানেক্ট আছে। সিমিলারলি সি, দেখেন সি হচ্ছে পুরোটাই একটা নোড। কারণ কি, কারণ পুরোটাই শর্ট করা আছে, অর্থাৎ একই পয়েন্ট। এই পয়েন্ট এই কর্নারও যা, এই কর্নারও তাই, কারণ এটা একটা তারের মাধ্যমে শর্ট করা আছে। তাহলে এখানে কয়টা ব্রাঞ্চ আছে, 4টা। তো এবার আসেন লুপ। তো লুপ হচ্ছে একটা সার্কিটের ক্লোজ পাথ, অর্থাৎ এই যে সার্কিট, তো এই সার্কিটের যে কোনো ক্লোজ পাথকে বলা হবে একটা লুপ। তো খেয়াল করেন এই সার্কিটে মনে করেন এই যে এ পয়েন্ট থেকে শুরু করে আমরা যদি এই সার্কিট ঘুরে আবার এদিক দিয়ে এখানে আসি, তাহলে এটা একটা লুপ হবে। আবার এখান থেকে এ পয়েন্ট থেকে যদি আবার এদিক দিয়ে আসি, তাহলে এই পুরা সার্কিট একটা লুপ হবে। তো এরকম অনেকগুলো লুপ থাকতে পারে, এটা একটা লুপ হইতে পারে, আবার এটা একটা লুপ হইতে পারে। ক্লিয়ার? অর্থাৎ সার্কিটের একটা ক্লোজ পাথই হচ্ছে একটা লুপ। ক্লিয়ার এটা? দেখেন 3টা জিনিস, একটা হচ্ছে কি ব্রাঞ্চ, তো এরপরে আসেন কির্চফস ল। তো কির্চফস ল এটা হচ্ছে আমাদের সার্কিট সলভ করার জন্য ইম্পর্টেন্ট। যেমন ওহমস ল আমরা পড়লাম, একটা বেসিক ল। তো কির্চফস ল হচ্ছে একটা বেসিক ল। তো কির্চফসের 2টা ল আছে, একটা হচ্ছে কারেন্ট ল আর একটা ভোল্টেজ ল। কারেন্ট লকে বলা হয় কেসিএল বা কির্চফস কারেন্ট ল, আর একটা হচ্ছে কেভিএল অর্থাৎ কির্চফস ভোল্টেজ ল। তো এখানে খেয়াল করেন কির্চফস কারেন্ট ল কি। তো কির্চফস কারেন্ট ল স্টেট that the algebraic sum of current entering a node or a closed boundary is 0, অর্থাৎ ম্যাথমেটিক্যালি এটা। তো এখানে কি বলা হচ্ছে যে একটা নোডে, এখানে কিন্তু নোড নোড বলা হচ্ছে, তো একটা নোডে যতগুলা কারেন্ট থাকবে তাদের মানে কারেন্ট প্রবেশ করবে অথবা বের হবে, তাদের অ্যালজেব্রিক সাম হবে 0। তো এইখানে দেখেন একটা নোড, মনে করেন এই যে একটা নোড এটা, তো এই নোডে 5টা ব্রাঞ্চ আছে। এখন 5টা ব্রাঞ্চের কিছু ব্রাঞ্চ থেকে কারেন্ট বের হচ্ছে এই দিক দিয়ে যেমন যাচ্ছে, আবার কিছু ব্রাঞ্চ থেকে কারেন্ট ওই নোডের দিকে আসতেছে। তো তাহলে আমরা কি বলবো যে নোডের দিকে যদি আসে তো এটাকে আমরা যদি পজিটিভ ধরি, তাহলে নোড থেকে বের হচ্ছে মানে বাইরের দিকে তীর, তো এটাকে আমাদের কি ধরতে হবে, নেগেটিভ।
তো এই যে এটা আসতেছে, এটা যদি আমরা পজিটিভ ধরি তাহলে এটাকে আমাদের নেগেটিভ ধরতে হবে। তো এইভাবে আমাদের কি করতে হবে, অ্যালজেব্রিক্যালি যোগ করতে হবে। তো এই যে এখানে দেখেন, তো আমরা যে কারেন্টগুলো প্রবেশ করতেছে তাদেরকে পজিটিভ ধরলাম, আর যেগুলো বের হচ্ছে তাদেরকে নেগেটিভ ধরলাম, তাহলে এইভাবে। তো আই ওয়ান প্রবেশ করতেছে, এখানে প্লাস আই ওয়ান, আবার প্লাস, তারপর এখানে কি আই টু হবে মাইনাস, কারণ আই টু বের হচ্ছে, এখানে প্লাস আই থ্রি প্লাস আই ফোর, আর এই যে আই ফাইভও বের হচ্ছে, তো এখানে না আই ফাইভ মাইনাস। তো এখন আমরা এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে কি হবে, যে প্লাসগুলো এক সাইডে আসবে আর মাইনাসগুলো এক সাইডে যাবে। অর্থাৎ আমরা কি বলতে পারি, যে একটা নোডে যতগুলো কারেন্ট প্রবেশ করবে তাদের যোগফল ইকুয়াল যতগুলো কারেন্ট বের হবে তাদের যোগফলের সমান। অর্থাৎ মনে করেন এই যে আই ওয়ান আই থ্রি আই ফোর, এই তিনটের যোগফল যদি 20 হয়, তাহলে আই টু আর আই ফাইভ এই দুটোর যোগফল অবশ্যই 20 হবে। ক্লিয়ার? কেসিএল